নমস্কার আমার সকল ছাত্রছাত্রীদের। আমার ইউটিউব চ্যানেল এক্সাম স্টাডি করি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তো আজকের আমরা যে বিষয় পড়ব সেটা হচ্ছে সংবিধান। ভারতের যে সংবিধান শুরু হচ্ছে কবে থেকে, কিভাবে তৈরি হচ্ছে, তার খুঁটিনাটি বিষয় আমরা এখানে একটা ছোট্ট আকারে পড়ব। এবং এই সংবিধানের যে বিষয়টাকে এটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। আজকের একটা পার্ট করব, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্রথমেই যেটা বলার যে আমাদের ভারত স্বাধীনতার আগে 1934-এর দিকে একটা সংবিধান তৈরি করার ভাবনা চিন্তা করা হয় এবং ভারতে যে একটা সংবিধানের দরকার সেটা নিয়ে আলোচনা করা হয়। তো এই যে ভাবনা চিন্তাটা প্রথম যিনি ভেবেছিলেন তার নাম হচ্ছে এম.এন. রয়। তিনি 1934 সালে এই ভাবনাটা ভাবে যে একটা ভারতের একটা সংবিধানের দরকার আছে। এবার এখানে বলে রাখা দরকার যে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয়, তিনি একজন কমিউনিস্ট নেতা ছিলেন এবং 1935 সালে তারপর জাতীয় কংগ্রেস সেই সংবিধান জিনিসটাকে বা সংবিধানের বিষয়টাকে ভাবনা চিন্তা করে এবং সেই সময় একমাত্র কংগ্রেস দল ছিল ভারতের লিডিং রোলে ছিল, অর্থাৎ তারাই ভারতের একটা বিশিষ্ট পর্যায় বা একটা প্রধান পর্যায়ে তারাই ছিলেন এবং তার সাথে সাথে অন্যান্য দলও ছিল, রাজনৈতিক দল, তবে প্রধান যে ভূমিকায় যারা ছিলেন সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। তো ভারতের যে সংবিধান, সেই সংবিধান হচ্ছে কি ভারতের সর্বোচ্চ আইন, দেশের সর্বোচ্চ আইন হচ্ছে ভারতের সংবিধান। সংবিধানের দুটো রূপ থাকে, একটা হচ্ছে লিখিত আকারে থাকে, একটা অলিখিত আকারে থাকে। ঠিক আছে, লিখিত আকারে আর একটা অলিখিত আকারে। তো ভারতের যে সংবিধান সেটা লিখিত আকারে আছে এবং ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত। এবং ভারতের যে সংবিধান সারা দেশের মধ্যে সর্ববৃহৎ সংবিধান। আর এটা কিসের ওপরে ডিপেন্ড করে হয়? সংবিধানের যে ওয়ার্ডস বা শব্দ সেই অনুযায়ী কিন্তু হয়ে থাকে। এবারে একটা বিষয় যে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে ভারতের সংবিধান কবে গৃহীত হয় আর কবে কার্যকর হয়, এই দুটো কোশ্চেনের মধ্যে মানে পরীক্ষার সময় অনেকে ভুল করে চলে আসে। তো আজকের জিনিসটা ভালো করে বুঝে নাও। ভারতের যে সংবিধান সেটা জনগণ কর্তৃক গৃহীত হয় 1949-এর 26শে নভেম্বর। 1949-এর 26শে নভেম্বর ভারতের জনগণ কর্তৃক গৃহীত হয় ভারতের সংবিধান। আর ভারতের সংবিধান বলবৎ হয় বা কার্যকর হয় 1950-এর 26শে জানুয়ারি। 1950-এর 26শে জানুয়ারি কার্যকর হয় বা তোমার বলবৎ হয়। তো এই দুটো কোশ্চেনের মধ্যে অনেকে গন্ডগোল করে আসে পরীক্ষার সময়। তো এই জিনিসটা খাতায় ভালো করে টুকে নেবে, কিংবা এই যে নোটটা আমরা তোমাদের দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, নোটটা প্রিন্ট আউট করে যে যে বিষয়গুলো আমরা বললাম সেই বিষয়গুলো একটু দাগ মেরে নেবে। তো আমাদের যেহেতু সাবস্ক্রাইব কম রয়েছে সেহেতু এখন আমরা লাইভ যেতে পারছি না। লাইভ আমরা যাব, আমাদের সাবস্ক্রাইব বাড়বে, তারপরে আমরা লাইভ ক্লাসে কিন্তু আসব, তখন তোমাদের রুটিন দিয়ে দেওয়া হবে কখন কখন ক্লাস হবে সেই রকম মতো। তো এই বিষয়টা যে তাহলে এই দুটো বিষয় ঠিক হলো। তারপরে আসছে যে সংবিধানের যে মূল ধারা, সংবিধান যখন প্রথম দিকে ছিল তখন সংবিধানের মূল ধারা ছিল 395টি এবং 22টি অধ্যায়ে বিভক্ত ছিল। ঠিক আছে, আর 8টি তপশিলি ছিল। বর্তমানে 448টি ধারা, 12টি তপশিলি এবং 24টা অধ্যায় কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই সংবিধান রচনা করার জন্য একটা পরিষদ তৈরি করা হয় যার নাম দেওয়া হয়েছিল গণপরিষদ। তো এই গণপরিষদ কিভাবে গঠন করা হয়েছে? গণপরিষদ গঠন করা হয়েছিল, মোট এর সদস্য সংখ্যা ছিল 389। এর মধ্যে 296 জন প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত, প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা নির্বাচিত
এবং ব্রিটিশ ভারতের 11টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন এবং প্রমুখ 4টি কমিশন শাসিত যেমন দিল্লি, আজম, মাওর, কুকুগ্র, ব্রিটিশ বালুচিস্তান থেকে 4 জন প্রতিনিধিদের নিয়েই এই সংবিধানের গণপরিষদ গঠন হয়। ঠিক আছে, প্রতিটি প্রদেশের মুসলিম, শিখ এবং সাধারণ এই তিনটি সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাতের নিরিখেই আসন সংরক্ষণ করা হয়। ঠিক আছে, অবশিষ্ট 93 জন আসন ছিল দেশীয় রাজ্য সমূহের মনোনীত প্রতিনিধি। দেশীয় রাজ্য মানে সেই সময় তো অনেক রাজারা ছিল, তাদের মনোনীত কয়েকজন প্রতিনিধিরা ছিল, যদিও পরবর্তীকালে তা পরিষদের যোগদান করা থেকে বিরত থাকে, ফলে আসনগুলো শূন্য হয়। প্রতিটি রাজ্য এবং প্রদেশ থেকে তাদের জনসংখ্যার ভিত্তিতে আসন বরাদ্দ করা হয় এবং গড়ে 10 লাখ জনগণ পিছু একজনের আসন নির্দিষ্ট ছিল। তো এইভাবে গণপরিষদ কিন্তু গঠন করা হয়। সংবিধান রচনা এইখানটা একটু দেখবে ভালো করে। গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে হয়, এই কোশ্চেনটা অনেকবার দাসে পরীক্ষায়, অনেক পরীক্ষায় দেয়, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দেয়। তো গণপরিষদের প্রথম অধিবেশন হয় 9 ডিসেম্বর 1946 সালে, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করে এবং কেবলমাত্র 211 জন সদস্য যোগদান করে। ঠিক আছে, এই পরিষদে বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন ডক্টর শচীনানন্দ সিংহের গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন, চেয়ারম্যান হিসেবে ছিলেন। এছাড়া ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইএইচ প্রমুখ সদস্যরা এরা ছিলেন। 1946 সালে 9 ডিসেম্বর জওহরলাল নেহরু সংবিধানের উদ্দেশ্যে সংবিধান সংক্রান্ত প্রস্তাবনা, ঠিক আছে, দ্য অবজেক্টিভ রেজলিউশন, একটা ভাষণ দিয়ে থাকেন, উত্থাপন করেন। কত সালে সেটা? 1946-এ 13ই ডিসেম্বর। ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু কোশ্চেন দেয় এখান থেকে, কোশ্চেন এখান থেকে কিন্তু আসে। এবং 22শে জানুয়ারি 1946-47-এর অধিবেশনের এই প্রস্তাব সর্বসম্মতিভাবে গৃহীত হয়। এই ডেটটাও কিন্তু মনে রাখবে। পরবর্তীকালে এই অংশটিকে প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়। তো এই সংবিধানে যারা যুক্ত ছিলেন তাদের নাম হলেন BN রাও, সংবিধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। সংবিধান রচনার সময় লাগেন 2 বছর 11 মাস 18 দিন এবং সংবিধান রচনার মূল নথি তৈরি করার দায়িত্বে যারা ছিলেন কমিটির মধ্যে BR আম্বেদকর চেয়ারম্যান ছিলেন, N গোপালস্বামী আয়ার ছিলেন, আলাদ্দি কৃষ্ণস্বামী আয়ার ছিলেন, KM মুন্সি ছিলেন। হ্যাঁ, এই সকল ব্যক্তিরা কিন্তু এখানে যুক্ত ছিল। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে যে নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সদস্য সংক্রান্ত এগুলির তৎক্ষণাৎ কার্যকরী করা হয়েছিল এবং অন্যান্য অধিবেশনগুলি 26শে জানুয়ারি 50-এ বলবৎ করা হয় এবং 1930-এ স্বাধীনতা ঘোষণাপত্র স্বীকৃতির পূর্ণ স্বরাজের দিনটি 26শে জানুয়ারি দিনটিতে নির্বাচন হয় এবং পূর্ণ স্বরাজের দাবিতে 1939 লাহোর অধিবেশন কংগ্রেস পাস করে। সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদের 13টি কমিটি ছিল। 13টি কমিটির মধ্যে যারা ছিলেন, ইউনিয়ন ক্ষমতা সংক্রান্ত কমিটির মধ্যে ছিলেন JL নেহেরু ছিলেন। ঠিক আছে, এটা নেহেরু হবে। স্টেট কমিটির মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু। ইউনিয়ন গঠনের মানে কনস্টিটিউশন গঠনে সেখানে জওহরলাল নেহেরু ছিলেন। সংক্রান্ত কমিটির মধ্যে ছিলেন, ড্রাফট কমিটির মধ্যে ছিলেন BR আম্বেদকর। প্রাদেশিক গুলি সংক্রান্ত যে গঠন সংক্রান্ত এর মধ্যে ছিলেন বল্লভভাই প্যাটেল ছিলেন। মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা বল্লভভাই প্যাটেল ছিলেন। রুল অফ প্রেসিডেন্ট কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তো এই যে কমিটির যারা ছিলেন এইগুলোকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে তোমাদের, কেন মাঝে মাঝে এখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দেয়। ঠিক আছে, আচ্ছা, এখানে অনেকগুলো আছে, যেমন পতাকা কমিটি ছিলেন ডক্টর রাজেন্দ্র, মানে আমাদের যে পতাকা যেটা তৈরি হয় সেটা। তো মূলত আমাদের এইটুকু নিয়ে আমরা আজকে রাখছি, কেন আমরা এটাকে বড় করতে চাইছি না।
ভিডিওটা বড় হয়ে গেলে অসুবিধা হতে পারে তোমাদের। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও বিষয়গুলোকে জানব। তো আজকেরকার মতন এখানেই শেষ। এটা পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে সেটাকে বলবো। তোমরা ভালো লাগলে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অনেক কিছু জিনিস পাবে, পরীক্ষা সংক্রান্ত, ভ্যাকেন্সি, কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে শেষ, সব কিছুর ইনফরমেশান তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে কমেন্ট করো, যদি কোনো কিছু নতুন কিছু আরও যদি জানার থাকে সেটা কমেন্টে জানিও। ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো আজকের আমরা এখানেই শেষ করলাম, সমাপ্ত করলাম। পরবর্তীকালে আরও কয়েকটা টপিক নিয়ে আমরা কিন্তু আসবো। তো নমস্কার।